আজকের থেকে আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের জিওমরফোলজি নিয়ে ক্লাস শুরু করছি। এই জিওমরফোলজি অংশের ওয়েদারিং বা আবহবিকার এবং মাস ওয়াস্টিং বা পুঞ্জিত স্খলন সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। তোমাদেরকে আমি একটি কথা আগেও বলেছি, আজকেও বলছি, যেহেতু তোমাদের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হবে, ফলে কোনো জটিল সংজ্ঞা বা জটিল বিষয় কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা আগে ওই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার কনসেপশন তৈরি করো, তাহলে দেখবে ওই বিষয় থেকে যে কোনো প্রশ্নই পরীক্ষাতে আসুক না কেন তার উত্তর তোমরা করতে পারবে। আর দেখো যে ওয়েদারিং এবং মাস ওয়াস্টিং সম্পর্কে কনসেপশন ক্লিয়ার করতে গেলে কিছু বিষয় তোমাদেরকে খুব সহজে মনে রাখতে হবে। ওকে, তো এই বিষয়গুলি আমি এক এক করে বলছি। আমি আশা করি তোমরা বিষয়গুলি জানো সবাই, তবুও একবার শুনে নাও। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো, যে আবহবিকার বা ওয়েদারিং কি। তোমাদের আমি আগেই বলেছি কি, তোমরা কিন্তু জটিল সংজ্ঞা মনে রাখার চেষ্টা করবে না। কি বলছি, বিষয়টাকে খুব সহজে বুঝে মনে রাখবে। ওকে, কীরকম দেখো দেখো মনে করো এটা ভূত্বক। ভূত্বকের বিভিন্ন শিলাস্তরগুলো পরপর সাজানো আছে, এ বি সি ডি শিলাস্তরগুলো পরপর সাজানো আছে। তাহলে এটা কি ভূপৃষ্ঠ, তাই তো? তো যদি এরকম হয় যে ভূপৃষ্ঠের শিলাস্তর বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, এবার কিভাবে ভাঙে, প্রক্রিয়াগুলো কি সেগুলো পরে বলছি। ঠিক আছে, তো ভূপৃষ্ঠের শিলাস্তর মনে করো এই এ শিলাস্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। ওকে, তো এই যে শিলাচূর্ণের তৈরি হলো, ভেঙে শিলাচূর্ণের তৈরি হলো, এই শিলাচূর্ণগুলি যদি সেখানেই পড়ে থাকে তখন তার নাম ওয়েদারিং বা আবহবিকার। তার মানে কি হলো বলতো, যে শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যদি সেখানেই পড়ে থাকে তাহলে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আবহবিকার। তো এইটুকু বুঝতে পারলেই একটা সহজ প্রশ্ন উত্তর তোমরা পারবে। এবার যদি তোমাদের জিজ্ঞেস করি যে আবহবিকারটা কি প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া না গতিশীল প্রক্রিয়া, উত্তর কি হবে? অবশ্যই স্থিতিশীল প্রক্রিয়া। কেন? কারণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে থাকছে। আর দেখো যে এই শিলাচূর্ণগুলো সেখানেই পড়ে থেকে কি করবে, একটা ভূপৃষ্ঠের উপরে একটা আস্তরণ তৈরি করবে, তাই তো? ভূপৃষ্ঠের উপরে একটা শিলাচূর্ণের আস্তরণ তৈরি করবে। ওকে, এই আস্তরণটাকেই বলা হয় কি বলতো, এই আস্তরণটাকেই বলা হয় রেগুলিথ। এটা কিন্তু প্রশ্ন হয় কিরকম, যে আবহবিকারের ফলে শিলাচূর্ণের যে আস্তরণ সৃষ্টি হয় তাকে কি বলে? তাহলে উত্তর কি হবে? রেগুলিথ বলে, তাই তো? এই রেগুলিথের থেকেই পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। তোমরা মনে রাখবে, শিলা থেকে কিন্তু সরাসরি মৃত্তিকার সৃষ্টি হয় না, শিলা ভেঙে আগে রেগুলিথ তৈরি হয়। ওকে, রেগুলিথ তৈরি হওয়ার পরে সেই রেগুলিথ থেকেই মৃত্তিকার সৃষ্টি হয়। আবার কেমন দেখো, যে শিলাস্তর যদি যান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার, তাই তো? আর শিলাস্তর যদি রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় তখন তাকে বলা হয় রাসায়নিক আবহবিকার। তো এই যান্ত্রিক আর রাসায়নিক আবহবিকার খুব সহজে কিভাবে মনে রাখবে, দেখো কিরকম। দেখো মনে করো আমি দুটা শক্ত বড় কঠিন চুনের টুকরা নিলাম। মনে করো এই একটা বড় চুনের টুকরা নিলাম, এই আরেকটা বড় চুনের টুকরা নিলাম। ঠিক আছে, এবার এই চুনের টুকরাটাকে মনে করো হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলাম। ঠিক আছে, তো এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কি পাবো? চুনের গুঁড়া পাবো, তাই তো? কণা পাবো, বিভিন্ন আকৃতির টুকরা পাবো, তাই তো? আর এই চুনটাকে মনে করো হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙলাম না, ভেঙে কি করলাম, এই চুনের মধ্যে জল ঢেলে দিলাম। ওকে, তাহলে কি পাবো? এই চুনটা কি গলে যাবে, মানে বিয়োজিত হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা কি পাবো? চুনের কাদা পাবো, কণা পাবো না কিন্তু, তাই তো? তাহলে দেখো এই যে আঘাত করে যে চুনটাকে ভাঙলাম, তাই তো, চুনের গুঁড়া পেলাম, এটাই হচ্ছে যান্ত্রিক আবহবিকার। তার মানে কি বলতো, তার মানে শিলাস্তর যদি বাইরের কোনো শক্তির দ্বারা, ঠিক আছে, বাইরের প্রযুক্ত বল দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তখন সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। তো শিলাস্তর ভাঙে বাইরের শক্তি কোনগুলো, কার দ্বারা ভাঙে কি জানি আমরা বলতো? তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তাই তো? তারপরে জলের কেলাস, মানে বরফের কেলাস গঠন, এগুলোর দ্বারা কি শিলাস্তর ভাঙে, সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, তাই তো? যান্ত্রিক আবহবিকারে শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, তাই তো? তো কি তৈরি হয় বলছি? কণা,
শিলার কণা দানা বা বিভিন্ন আকৃতির শিলার টুকরা সৃষ্টি হয়, তাই তো শিলাচূর্ণের সৃষ্টি হয়। তাহলে যদি জিজ্ঞেস করি বলতো যে জায়গায় শিলাস্তরে, যে জায়গার শিলাস্তরে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে, সেই জায়গার শিলাস্তরে বা সেই জায়গার মৃত্তিকায় বালিকণা বেশি থাকবে না কাদা কণা বেশি থাকবে? অবশ্যই কি বালি বা নুড়ির টুকরা বেশি থাকবে, তাই তো। এই জন্য দেখবে যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয়, আর তাই মরু অঞ্চলের মৃত্তিকায় কিন্তু কাদার পরিমাণ খুব কম। ওকে, আর কি দেখো, আর যেখানে রাসায়নিক আবহবিকার ঘটলো, এখানে চুনে জল ঢাললাম, চুনটা বিয়োজিত হয়ে গেল, ডিকম্পোজ হয়ে গেল, তাই তো। বিয়োজিত হয়ে গিয়ে কি কাদা তৈরি হলো। তার মানে এখান থেকে বুঝতে পারবে কি যে জায়গায় রাসায়নিক আবহবিকার বেশি ঘটবে সেখানকার মৃত্তিকাতে বালির কণা বেশি থাকবে না কাদার কণা বেশি থাকবে? অবশ্যই কি কাদার কণা বেশি থাকবে। তার মানে কি দেখো, এখানে এই যে চুনের টুকরোটা বিয়োজিত হলো, ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো না, কিন্তু কি বলছি বিয়োজিত হলো, রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হলো। কার উপস্থিতিতে? জলের উপস্থিতিতে, তাই তো। জল দিয়ে বা জলের উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় চুনটা বিয়োজিত হয়ে গেল, তাই তো। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে যে জলের উপস্থিতি ছাড়া রাসায়নিক আবহবিকার সংঘটিত হয় না। আর এই জন্য পৃথিবীর যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেই অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে। তাহলে এবার বুঝতেই পারছো যে রাসায়নিক আবহবিকার পৃথিবীর কোন কোন অঞ্চলে বেশি দেখা যাবে। কোন কোন অঞ্চলে বলো তো? এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বৃষ্টিপাত বেশি হয়, তাই তো। আর কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এই দুই অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে। তাহলে আশা করি আবহবিকার কি খুব সহজেই বুঝতে পারলে, তাই তো। কি বলেছি আবহবিকার কি? যে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার পর শিলাচূর্ণগুলি যদি সেখানেই পড়ে থাকে তাহলে সেটা আবহবিকা, তাই তো। আর যদি শিলাচূর্ণগুলো সেখানে পড়ে না থেকে, মনে করো এই শিলাচূর্ণ তৈরি হয়েছে, শিলাচূর্ণগুলো দূরে স্থানান্তরিত হয়ে গেল, যদি শিলাচূর্ণগুলো দূরে স্থানান্তরিত হয়ে যায় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন বা ইরোশন। ওকে, তো যদি জিজ্ঞেস করি যে ক্ষয়ীভবন কি স্থিতিশীল প্রক্রিয়া না গতিশীল প্রক্রিয়া? অবশ্যই কি হবে ক্ষয়ীভবন কি? অবশ্যই ক্ষয়ীভবন গতিশীল প্রক্রিয়া। এবার তোমরা প্রশ্ন করতেই পারো এই ক্ষয়ীভবন বা এই শিলাচূর্ণের স্থানান্তর কিভাবে হয়। দেখো, এই স্থানান্তর মানে কি? ট্রান্সপোর্টেশন, মানে পরিবহন হচ্ছে, তাই তো। তো এই শিলাচূর্ণকে পরিবহন করতে পারে কারা? আমরা জানি কারা করতে পারে। জলধারা বা নদী করতে পারে, হিমবাহ করতে পারে, বায়ু প্রবাহ করতে পারে, সমুদ্র তরঙ্গ করতে পারে। ওকে, তো এই শক্তিগুলো হচ্ছে ক্ষয়কারী শক্তি। তার মানে ক্ষয়ীভবন মানেই এই শক্তিগুলো অবশ্যই জড়িত থাকবে। আবার যদি এরকম হয়, মনে করো কোনো এক জায়গায় আবহবিকার ঘটলো, মানে শিলা চূর্ণ বিচূর্ণ হলো। ওকে, ঠিক এরকম শিলা চূর্ণ বিচূর্ণ হলো। এবার এই বিচূর্ণীকৃত অংশগুলোকে বা চূর্ণ বিচূর্ণ অংশকে কোনো গতিশীল প্রাকৃতিক শক্তি বা ক্ষয়কারী শক্তি নিয়ে গেল না। মানে জলধারা বা নদীও নিয়ে গেল না, বায়ু প্রবাহও নিয়ে গেল না, হিমবাহও নিয়ে গেল না, সমুদ্র তরঙ্গও নিয়ে গেল না, মানে কোনো ক্ষয়কারী শক্তি নিয়ে গেল না। ওকে, তারপরেও যদি এই শিলাচূর্ণের স্থানান্তর হয়, তারপরেও যদি স্থানান্তর হয় তখন সেটাকে বলা হয় মাস ওয়াস্টিং বা পুঞ্জিত স্খলন। এটা কি করে সম্ভব? বুঝতেই পারছো কি করে সম্ভব। কিভাবে? মনে করো এরকম খাড়া কোনো পাহাড়ের ঢাল আছে, ঠিক আছে। এবার এই খাড়া পাহাড়ের ঢালের মনে করো এখানকার শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো, আবহবিকার ঘটলো, তাহলে কি হবে? শিলাচূর্ণটা কি এখানে থাকবে? থাকবে না। কি হবে? পাহাড়ের ঢাল বরাবর গড়িয়ে পড়ে যাবে, তাই তো। কার জন্য গড়িয়ে পড়ছে? এখানে কি কোনো ক্ষয়কারী শক্তি গড়িয়ে নিয়ে আসছে? তা না। কি জন্য? খাড়া ঢালের মধ্যে কি মাধ্যাকর্ষণ শক্তির জন্য এরকম শিলাচূর্ণের স্থানান্তর হবে। ওকে, তো এরকম শিলাচূর্ণের স্থানান্তরটাই হচ্ছে কি মাস ওয়াস্টিং বা পুঞ্জিত স্খলন। তাহলে পুঞ্জিত স্খলন ঘটবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলতো? কি মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে, কি খাড়া ভূমি ঢালে। তাহলে এর উদাহরণ কি হতে পারে? সহজ উদাহরণ, পুঞ্জিত স্খলনের সহজ উদাহরণ কি হতে পারে? কি বলতো? পাহাড়ের ধস নামা। এবার দেখে নেই চলো যে নগ্নিভবন নির্মোচন বা ডেনুডেশন কি। ওকে, কিরকম দেখো, নগ্নিভবন শব্দটা থেকেই বোঝা যায় নগ্ন মানে কি উলঙ্গ হয়ে যাওয়া, তাই তো। কিরকম দেখো, মনে করো এই ভূপৃষ্ঠ আছে, এটা ভূপৃষ্ঠ আছে, আর ভূ অভ্যন্তরে এই শিলাস্তরগুলো পরপর সাজানো আছে। তার মানে এ শিলাস্তরের নিচে বি, বি এর নিচে সি, সি এর নিচে ডি।
তাই তো। যদি বলি বি শিলাস্তরকে ঢেকে রাখছে কে, এ শিলাস্তর, তাই তো। বি শিলাস্তরকে আবৃত করে আসে এ শিলাস্তর, বি শিলাস্তরটা তলে আসে, তাই তো। এবার মনে করো এই আবহবিকার ঘটলো, উপরের শিলাস্তরে আবহবিকার, এ শিলাস্তরটাতে আবহবিকার ঘটলো, ওকে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। এবার শুধু যদি আবহবিকার ঘটে তাহলে কি হবে, শিলাচূর্ণের তৈরি হবে এবং সেখানেই পড়ে থাকবে, তাই তো। তার মানে বি শিলাস্তর ঢাকা ছিল বা আবৃত ছিল তাই থাকবে, তাই তো। কিন্তু যদি এবার আবহবিকার ঘটার পর সেখানে ক্ষয়ীভবন ঘটে বা মাস ওয়াস্টিং ঘটে, তার মানে কি এই যে শিলাচূর্ণ তৈরি হলো সেই শিলাচূর্ণগুলো কি হবে, স্থানান্তরিত হয়ে যাবে, তাই তো। তো শিলাচূর্ণগুলো স্থানান্তরিত হয়ে গেলে কি হবে, নিচের যে বি শিলাস্তর, মনে করো এই শিলাচূর্ণ স্থানান্তর হয়ে গেল, তার মানে এই যে নিচের বি শিলাস্তর একসময় কি ছিল, একসময় এ শিলাস্তর দিয়ে ঢাকা ছিল, এবার নিচের বি শিলাস্তর কি হলো, ভূপৃষ্ঠের উপরে উন্মুক্ত হয়ে গেল, তাই তো। তাহলে এই যে বি শিলাস্তর ঢাকা ছিল এবার উন্মুক্ত হয়ে গেল, ওকে। এই উন্মুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে কি বলতো, নগ্নিভবন নির্মোচন বা ডেনুডেশন। তাহলে কি বলতে পারি বলতো, নগ্নিভবন সমান সমান কি বলতে পারি, দেখো যে ডেনুডেশন সমান সমান কি, ওয়েদারিং, আগে আবহবিকার ঘটবে, এরোশন মানে ক্ষয়ীভবন ঘটবে, ও কি মাস ওয়াস্টিং ঘটবে। তার মানে কি ওয়েদারিং, এরোশন, মাস ওয়াস্টিং এই তিনটার সম্মিলিত ফলই হচ্ছে কি নগ্নিভবন। এবার দেখে নিয়ে চলো যে পর্যায়ন বা গ্রেডেশন কি, ওকে, কিরকম দেখো। এই যে গ্রেডেশন, এই গ্রেডেশন শব্দটি এসছে গ্রেড শব্দ থেকে, ওকে। আর এই গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট। এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন হতে পারে। তাহলে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, ওকে। আর এই জি.কে. গিলবার্টই প্রথম এই গ্রেডেশন বা পর্যায়নের ধারণা দেন, ওকে। এবার দেখো যে পর্যায়ন কীরকম কি, দেখো মনে করো এই কোনো উঁচু নিচু বন্ধুর ভূভাগ আছে, বন্ধুর ভূমিরূপ আছে, উঁচু নিচু ভূমিরূপ। এবার উঁচু অংশগুলোতে মনে করো ক্ষয়ীভবন ঘটলো, শিলাচূর্ণ বিচূর্ণ হলে ক্ষয়ীভবন ঘটলো, তার মানে কি শিলাচূর্ণ দূরে স্থানান্তরিত হয়ে গেল। তাহলে যেখানে ক্ষয়ীভবন ঘটবে সেখানকার উচ্চতা কি হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, অবশ্যই কি সেখানকার উচ্চতা কি হ্রাস পাবে, তাই তো। তাহলে ক্ষয়ীভবন ঘটা মানে কি উচ্চতা হ্রাস পাওয়া, আর এই ক্ষয়ীভবনের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়াকেই, এই ভূমির উচ্চতা হ্রাস পাওয়াকেই বলা হয় কি বলতো, অবরোহণ বা ডিগ্রাডেশন। কি বলছি, অবরোহণ বা ডিগ্রাডেশন। তাহলে অবরোহণ কি, যে ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়াই হচ্ছে ডিগ্রাডেশন, ওকে। এবার দেখো, এবার ডিগ্রাডেশন হলো, তাহলে এখান থেকে তো স্থানান্তরিত হয়ে গেল, তাই তো, ট্রান্সপোর্ট হলো, পরিবহন হবে, হয়ে কি হবে, কোথায় যাবে, এবার এই পরিবাহিত হয়ে এগুলো কি হবে, তখন এই নিচু অংশগুলোতে গিয়ে জমা হবে, তাই তো, এই নিচু অংশগুলোতে গিয়ে জমা হবে। তাহলে উঁচু অংশে ক্ষয়ীভবনের মাধ্যমে উচ্চতা হ্রাস পাবে, আর নিচু অংশে গিয়ে কি জমা বা সঞ্চয় হবে, ডেপোজিশন হবে, তাই তো। তাহলে যে অংশের ডেপোজিশন হচ্ছে সেই অংশের উচ্চতা কি, ভূমির উচ্চতা কি বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তো এই সঞ্চয়ের মাধ্যমে বা ডেপোজিশনের মাধ্যমে নিচু অংশ যদি, নিচু অংশের ভূমির উচ্চতা যদি ক্রমশ বৃদ্ধি পায়, ওকে, তো এই বৃদ্ধি পাওয়াকে আরোহণ বলে বা এগ্রাডেশন বলে। তাহলে কি সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়া হচ্ছে কি এগ্রাডেশন, আর ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়া হচ্ছে কি ডিগ্রাডেশন, ওকে। এবার দেখো, এইবার যদি দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে, ঠিক আছে, কি বলছি, দীর্ঘদিন ধরে যদি এই প্রক্রিয়া চলতে থাকে তাহলে কি হবে, তাহলে দেখবে এই ভূমিটা যে ক্ষয় কাজের শেষ সীমা সাপেক্ষে ভূমিটা সমতল হয়ে যাবে। কি করে সমতল হবে, কিছুটা সমতল হবে কি ক্ষয় কাজের মাধ্যমে উচ্চতা হ্রাস পাবে, আর নিচু অংশগুলোর কি সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পাবে। একসময় কি হবে, এই পুরো ভূমিরূপটা কি সমতল ভূমিতে পরিণত হবে, ওকে। তো ভূমিরূপ, কোনো বন্ধুর ভূমিরূপ এই সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় গ্রেডেশন বা পর্যায়ন। এটা কিন্তু প্রশ্ন হয়, খুব প্রশ্ন হতে পারে যে ভূমিরূপের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলে, তাহলে এর উত্তর কি হবে, পর্যায়ন বা গ্রেডেশন। তাহলে গ্রেডেশন হতে গেলে কি কি হতে হবে, প্রথমে কি এরোশন হবে, তাই তো, প্রথমে এরোশন হবে, তাই তো। এরোশন হওয়া মানে কি ট্রান্সপোর্টেশন দূরে অপসারিত হবে, তাই তো। এবার অপসারিত হয়ে গিয়ে কি ডিপোজিশন মানে গিয়ে সঞ্চয় হবে,
ওকে, তাহলে পর্যায়ন বা গ্রেডেশন সমান সমান এরোশন প্লাস ট্রান্সপোর্টেশন প্লাস ডিপোজিশন। ঠিক আছে, আর দেখো এটা মনে রাখবে খুব ভালো করে, আজকে যেহেতু জিওমরফোলজির ক্লাস, মনে রাখবে এই জিওমরফোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী WM ডেভিস, মানে উইলিয়াম মরিস ডেভিস। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই তো এর পরের ক্লাসে আমি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।